Women, a word we see everywhere in headlines, in hashtags, in textbooks, in history. A word that begins in biology but extends across every part of human life. From where do we come? From the oaths that shaped nations, nurtured revolutions, and carried forward the world. We built civilizations on their unpaid and unappreciated labor. We have named street schools in their honor. But what have women received in return? A seat in the back. A question at every step, and a warning. Politics is not for you. In Bangladesh, women have exercised their voting right in 1954 East Pakistan Provincial Assembly, and since independence in 1971, their involvement in politics have gradually increased over time. Yet for decades, women's active role in politics remained minimal, often discouraged by major political parties and societal norms. Despite these barriers, South Asia has produced some of the world's most influential women leaders. Indira Gandhi in India, Benazir Bhutto in Pakistan, Srimava Bandan Naik in Sri Lanka. In Bangladesh, Sheikh Hasina has become country's longest serving prime minister. Another pioneer, Begum Khaleda Zia, served the country for 2 terms. Yet these successes are exception than reality, and there are only 50 directly elected parliamentary seats reserved for women in Bangladesh. This paradox reveals that there are barriers that continue to limit the participation of women in political leadership in Bangladesh. রাজনীতিতে জয়েনের ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় যে প্রবলেমটা নারীদের ক্ষেত্রে পাবলিক পার্সপেক্টিভ। তো পাবলিক পার্সপেক্টিভটা কেমন? এটা হচ্ছে একটা মেয়ে রাজনীতিতে জয়েন করছে, তার মানে সে নিশ্চয়ই কোনো না কোনোভাবে আনএথিক্যাল কিছু অ্যাডভান্টেজ নিচ্ছে। তো এই যে পাবলিক পার্সপেক্টিভটা ক্রিয়েট হয়েছে, এটার পেছনে আমার ধারণা যে আওয়ামী লীগের একটা বিশাল একটা হাত আছে। যেমন হচ্ছে আমরা যদি গত 15 বছরের কথা চিন্তা করি, আমরা দেখেছি যে ছাত্রলীগে যেসব মেয়েরা ছিল তারা কিন্তু টোকেন হিসেবে ছিল, তাদের অ্যাকচুয়ালি ফ্রুটফুল কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখিনি। অ্যান্ড আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, আমি যেদিন হলে প্রথম আসলাম জাহাঙ্গীরনগরে, তো তার কিছুদিন পরেই আমাদের গণরুমে হচ্ছে আপুরা আসলো, ছাত্রলীগের কিছু আপু। তো তারা বলল যে হ্যাঁ, তোমরা এরকম যারা ছাত্রলীগের সবাই জয়েন করো, অ্যান্ড যখনই কোথাও যাবা তোমরা অনেক সেজে গুজে যাবা ভাইদের কাছে। তো এটা তো খুবই মানে এই কথাটা শোনার পর আমার কি মনে হয়েছে যে কেউ যখন পলিটিক্সে জয়েন করে তার তো হওয়া উচিত যে সে দেশের জন্য কন্ট্রিবিউট করবে, সে সোসাইটিতে একটা চেঞ্জ আনবে, বাট সেখানে তার সাজগোজ কিংবা ড্রেস আপের মানে রেলিভেন্সিটা কি? তো এই ধরনের তো একটা সংগঠন যখন এরকম ইনস্ট্রাকশন দেয়, তো আমরা বুঝতে পারি যে নিশ্চয়ই এরকম কিছু হয়। তো এভাবে একটা পাবলিক পারসেপশন ক্রিয়েট হয়ে গিয়েছে, এটা একটা প্রবলেম এত বছর ধরে। তো এটা আমাদের চেঞ্জ করতে অনেক টাইম লাগবে। আর সেকেন্ড যে প্রবলেমটা, আমরা 5 তারিখের পর আমরা দেখেছি যে 5 তারিখের যে হাসিনাকে তাড়ানো, যে ফ্যাসিস্টের উৎখাত, সেটা পসিবল কিন্তু হয়েছে একটা বড় হাত ছিল নারীদের। নারীরা যদি রাস্তায় না নামতো, এত মানে হাসিনা কখনোই সরতো না বাংলাদেশ থেকে। তো 5 তারিখের পর কি হয়েছে, নারীদেরকে মাইনাস করা হয়েছে। আমরা যারা মানে 5 তারিখে আন্দোলনটা করলাম জুলাইতে, সবাই কিন্তু বৈষম্য বিরোধী ব্যানারে করেছি। তো সেই বৈষম্য বিরোধী থেকে আমরা যদি এখন অবস্থাটা দেখি, কয়জন নারী আছে? আমি যদি উমামা ফাতেমা আপুর কথা বলি, তো দেখেছি যে কিছুদিন আগে তিনি কিছু ফিমেল রাইটস নিয়ে খুব কথা বলেছেন, এরপরে তিনি মাইনাস হয়ে গিয়েছেন। কেন? তারপরে যারা আছেন, যেমন হচ্ছে এখন বর্তমানে ক্ষমতাসীন দলের একজন নারী 5 তারিখের পরপরই বলেছেন তারা নারী পুরুষ সমান কিনা, এই অধিকার প্রশ্নে মানে নারী পুরুষের সমান অধিকার থাকবে কিনা, এই যে 21st সেঞ্চুরিতে এসেও সেই অধিকার প্রশ্নে আমতা আমতা করছে। তারপরে হচ্ছে তার মতে যে নারীদের পোশাক নিয়ে বোর্ড গঠন করা প্রয়োজন। তো আমরা দেখতে পাচ্ছি যে 5 তারিখের পর যেসব নারী পলিটিক্সে আছে, যাদের কাছে আমাদের একটা এক্সপেকটেশন ছিল একটা চেঞ্জ আসবে, একটা ইনক্লুসিভ বাংলাদেশ যেখানে নারীরা থাকবে,
আমাদের যে রিপ্রেজেন্টেটিভ তারাও কিন্তু নারীদের প্রশ্নে খুব বেশি স্ট্রং কোনো স্ট্যান্ড নিচ্ছে না, ইভেন তারা প্যাট্রিয়ার্কিকেই সার্ভ করে যাচ্ছে। তো সিস্টেমেরও একটা প্রবলেম আছে যে আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলে মোস্ট অফ দ্য কেসেস নারীদের টোকেন হিসেবে ইউজ করা হয়, যে একজন নারী থাকতে হবে তাই তিনি আছেন, বাট অ্যাকচুয়ালি তাদেরকে যে পলিসি মেকিংয়ে তাদের কথার গুরুত্ব দেওয়া হয় না বা তাদেরকে ইনক্লুড করা হয় না, জাস্ট নামে মাত্র আছে। এই যে টোকেন ডাইভার্সিটির যে ব্যাপারটা, এসব কারণে নারীরা রাজনীতিতে উৎসাহিত হচ্ছে না, তাই তারা আসছেন না। জুলাই আন্দোলনে আমরা আপনাকে ফ্রন্টলাইনে দেখেছি বা আপনি সামনের সারির ভূমিকা রেখেছেন, এবং সেই জায়গা থেকে অনেক মানুষ আসলে রাজনীতিতে এসেছেও, নতুন করে একটা দলও গঠন হয়েছে। বা আমরা বিভিন্ন সময় দেখি যে আপনি জাহাঙ্গীরনগরের পরিচ্ছন্নতা বিষয়ক কর্মসূচি বা বিভিন্ন জায়গায় আপনার একটা লিডারশিপ ভূমিকা থাকে, কিন্তু আপনাকে কি আমরা রাজনীতিতে পেতে পারি? বাংলাদেশের যদি আমি রাজনীতির কনটেক্সট ধরি, বাংলাদেশের যে স্ট্রাকচার আছে রাজনীতির, যে এখানে লিবারেলদের একটু ন্যারোভাবে দেখা হবে, একটু শাহবাগী করে ট্যাগ দেওয়া হবে। হ্যাঁ, যখন আপনি ওই লিবারেল ধারার আপনি একজন, তখন আপনাকে ট্যাগ দেওয়া হচ্ছে শাহবাগী। তো এই ট্যাগিং এর, এই নোংরা ট্যাগিং এর আমি নিজেকে কেন, এটা দেখে শুনে কেন আমি নিজেকে অন্তর্ভুক্ত করব? সো দিস ইজ দ্য ফ্যাক্ট, যে যখন আপনি একটু লিবারেল ধারার কেউ আছেন, তখন আপনাকে বলা হচ্ছে যে হ্যাঁ আপনি তো শাহবাগী। নারীর মর্যাদাকে একটা প্রোগ্রামে যখন আপনাকে ডাকা হচ্ছে এবং ওই প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করলে আপনাকে বলা হচ্ছে আপনি একজন শাহবাগী, এবং সেখানে আপনার বলা হয় যে আপনাকে রেপের মতো জিনিসপত্র, আপনাকে হুমকি ধামকি দেওয়া হয়। এরকম একটা নোংরা জিনিস দেখে আপনি কেন রাজনীতিতে আসতে চাবেন? আমরা যদি মানে ইন রিয়েলিটির কথা বলি, সেখানে আসলে নারীদেরকে মানে তাদের ভয়েস রেজ করার বা তাকে ডিসিশন নেয়ার মতো এনাফ স্পেস কি রাজনৈতিক দলগুলো দেয়? আমার কাছে মনে হয় না। তার কারণ আসলে আমরা এর আগেও বলেছি যে আসলে রাজনীতিতে নারীদের আসলে ভোটারের উপস্থিতি বেশি থাকলেও তাদেরকে আসলে ওই যে কাউন্সিলগুলো হয়, কমিটিগুলোতে আসলে এনাফ আসলে নারী সদস্য থাকে না। তাদেরকে সেখানে আসলে মানদণ্ড অনুযায়ী তাদেরকে থামিয়ে দেওয়া হয়, এবং একই সাথে যে ডিসিশন মেকিংগুলো হয় সেই জায়গাতেও তাদের উপস্থিতি থাকে না। এটা এক প্রকার হতে পারে যে আসলে ওই যে সামাজিকভাবে এবং পারিবারিকভাবে যে বাধাগুলো, সেখানে আসলে নারী ও পুরুষদের মধ্যে সেই মানসিকতাটা তৈরি হয়, এবং পুরুষদের মধ্যে এটা তৈরি হয় যে নারীরা আসলে কাজ করতে পারে না বা বাইরে নেতৃত্ব দেওয়ার তাদের গুণাবলী নেই, সেটা আসলে তারা ধরে নেয়। নারীদের যোগ্যতা থাকার পরেও তারা এই ডিসিশন মেকিং জায়গাগুলোতে তারা আসলে স্পেসটুকু পায় না। কমিটিগুলোতে যে অর্গানোগ্রাম বা ডিসিশন মেকিংয়ের যে জায়গাগুলো থাকে, 4 জনের মধ্যে একজন আসলে শুধুমাত্র পুতুল বা নামমাত্র আসলে নারীদেরকে রাখা হয় রিপ্রেজেন্টেটিভ, কিন্তু সেই রিপ্রেজেন্টেটিভ রাখার পরেও আসলে সিদ্ধান্ত যখন গ্রহণ করা হয় তখন আসলে নারীকে বাদ দিয়ে আসলে সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি দেখছি। সেটা বর্তমান সময়ে নারীদের বর্তমান সময়ে যে ছাত্র সংগঠনগুলোর রাজনীতি সেটিতেও বিদ্যমান রয়েছে। তো এক প্রকার বলা যায় যে আসলে নারীদেরকে আসলে একটা পুতুল মাত্র বা একটা টুল হিসেবে ইউজ করা হচ্ছে, তাদেরকে আসলে সিদ্ধান্ত গ্রহণের পুরোপুরিভাবে তাদেরকে আসলে বাদ দেওয়া হচ্ছে। আপু, জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে তো আপনি একটা উদ্যম নিয়ে রাজনীতিতে এসেছেন। এখন এই যে বিভিন্ন মানে ওমেন পার্টিসিপেশনের ব্যারিয়ার্স বা নারীদের যে কথা বলার বা ভয়েসটাকে সংকীর্ণ করে দেওয়া হচ্ছে, এই জিনিসগুলো থেকে পুনরুদ্ধার হওয়ার জন্য বা আপনি একজন ভিশনারি লিডার হিসেবে নতুন বাংলাদেশের কাছে কি প্রত্যাশা করেন? আমি প্রত্যাশা করি মব কালচার বন্ধ হবে, ট্যাগিং কালচার বন্ধ হবে, স্লাট শেমিং বন্ধ হবে। আমি এক্সপেক্ট করব নারীদেরকেও একজন পলিটিশিয়ান হিসেবে ট্রিট করতে হবে, নারী হিসেবে না। কোনো নারী অপরাধ করলো, ঠিক আছে, সে মার্ডার করেছে বা অনেক বড় কোনো অপরাধ করে ফেলেছে, তাকে ওই হিসেবে অপরাধী হিসেবে ট্রিট করুন। নারী হিসেবে তাকে কেন তার পার্সোনাল লাইফ সামনে নিয়ে আসতে হবে? তাকে স্লাট শেমিং করে কেন আপনার মাইনাস করতে হবে? তার যদি লেজিট গ্রাউন্ড থাকে আপনি সেই দিক থেকে ধরুন। মানে মিনিমাম যে হিউম্যান হিসেবে যে রেসপেক্টটা, সেটা তো দিতে হবে। অ্যান্ড আমি এক্সপেক্ট করব যে আমাদের যে এখন সবগুলো দলের পলিসি এমন হতে হবে যে নারীরা একটা লেভেল প্লেইং গ্রাউন্ড পাবে, যাতে আমাদের ফিমেল পার্টিসিপেশন বাড়ে। কারণ আমাদের দেশে কিন্তু 51% নারী, কিন্তু আমরা পলিটিক্স বলেন বা যে কোনো সেক্টরে বলেন, আমরা নারীদের পার্টিসিপেশন দেখি না। যখন পলিটিক্যালি মানে এইগুলো পার্টিসিপেশনটা নিশ্চিত করা তো পলিটিক্যাল পার্টি বা গভর্নমেন্টেরই রেসপন্সিবিলিটি। যদি আমরা দেখতে পাই যে পলিটিক্সে নারীর পার্টিসিপেশন বাড়ছে, তাহলে কিন্তু পুরা বাংলাদেশে অন্যান্য যে সেক্টরগুলো আছে সেখানেও নারীর পার্টিসিপেশন অটোমেটিক্যালি বৃদ্ধি মানে এমনি দেখা যাবে যে বেড়ে গিয়েছে। তো আমার এক্সপেকটেশন এটাই থাকবে যে নারীদের লেভেল প্লেইং গ্রাউন্ড নিশ্চিত হবে বাংলাদেশে। আমাদের এই বিষয়টা নিয়ে এখন খুব আলাপ হচ্ছে যে সংরক্ষিত আসনের নারী নির্বাচন,
এই বিষয়টা নিয়ে খুব আলাপ হচ্ছে। তো ওই জায়গাটা থেকে যদি আমরা উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, তাহলে মেয়েদেরকে অবশ্যই সংরক্ষিত আসনেও ইলেকশন করে সংসদে বসাটা উচিত, এটা আমরা মনে করি। তা না হলে আসলে উইমেন এম্পাওয়ারমেন্ট কখনোই হবে না। একটা মেম্বার অফ পার্লামেন্ট সে যদি জনবিচ্ছিন্ন হয়, তাহলে সে কি আইন প্রণয়ন করবে, আমাকে এই কথাটা বলেন। Let's have a look on recent incidents and contemporary issues that highlighting how these devastating barriers are undermining women's political participation. Recently, Tasnim Jara, a qualified political leader, faced a barrage of social media abuse, even a legal notice accusing her of pornography for her health-related contents, such as attacks, shame and silence women's voice. In another incident, a Jamaate Islami leader physically attacked a women politician. Shockingly, after his release on bail, he was welcomed with flowers by supporters, highlighting the normalization of violence against women in politics. These stories reflect broader patterns: patriarchal institutionalization, social stigma, media bias, sexual harassment, and party favoritism towards men. Despite constitutional guarantees and some progress, the path to gender equality in politics remains fraught with obstacles. Like any other family laws in Bangladesh, the contents of the customary laws of indigenous communities are quite discriminatory towards women. Our traditional leadership positions have always been confined to men, and the way the laws are interpreted by men with their gendered perspective often tend to disproportionately favor men during dispute resolution or trials. We have long observed that during mediation or trial, women feel cornered, women feel uncomfortable in making their claims successfully in an all-male setting or male-dominated setting, as there were no indigenous women representation. So there are lesser chances for women to get a fair verdict. And that's why it was important, it was crucial to push for women's representation or to push for more women leaders in our traditional governance system and traditional justice system. This initiative was overwhelmingly welcomed by indigenous women, to say the least. On the other hand, men were quite skeptical. Many stated that it would disrupt our societal order. But fortunately, 10 years on, I would say majority of the men can now see the benefit these indigenous traditional women leaders bring to our society. What kind of policy changes or institutional reforms do I think are most needed to encourage more women to take on leadership roles? The first thing that comes to mind is positive discrimination. Organizations should have a policy which embeds positive discrimination in place, and the term positive discrimination tells you that discrimination will be there, discrimination which would encourage more women, the company to recruit more women. Women's participation in politics is essential for true democracy and sustainable development. We need democratic solution to a growing threat, not for the sake of politicians, but for the sake of every girl who dreams of leading this country one day. Women face deep-rooted barriers, but change is possible. Through targeted affirmative action, strong support for leaders, skill building, expanding networks, political reforms, and bold awareness campaigns, women can break free from these old norms. When women stand up for themselves, they ignite a powerful force that shapes a brighter future for all.